যুক্ত মাছ বা অস্থিময় রশ্মিময় পাখনা যুক্ত মাছ, এই লাইন থেকে ভাই উদ্দীপক দিয়ে দেয়। অস্থিময় কারণ কি, কারণ এটা কাটা থাকে বলে এটাকে কি বলা হয়, অস্থি বলা হয়। আর হাঙর হলে কি হইতো, তরুণাস্থিময় হইতো। তো চলো এখন আমরা রুই মাছের এই গঠনটা দেখি। এই গঠনটা যদি আমরা বুঝি তাইলে আমাদের রুই মাছ সম্পর্কে কোনো টেনশন থাকবে না। এটা আঁকানো একদমই সহজ, আঁকানো নিয়ে আমাদের মাথা ব্যথা দরকার নেই। এখানে আঁকানোর মতো আরো বহু চিত্র আছে এই চ্যাপ্টারে, সেগুলোর দিকে আমরা ফোকাস করবো। এটা রুই মাছের চিত্র এলে আসলে আমরা যে কোনো কেউ আঁকাইতে পারবো, মাছের চিত্র আঁকাইতে পারে না এরকম মানুষ খুব কমই আছে, ঠিক আছে। তো দেখো রুই মাছের গঠনটা আমরা একটু ভালো করে দেখি। প্রথমে এদের দেহের কয়টা অংশ পাই আমরা, এদের দেহের মধ্যে আমরা তিনটা অংশ পাই। কয়টা অংশ পাই, তিনটা অংশ পাই, মাথা, দেহ আর লেজ। কয়টা অংশ পাই, এই যে মাথা, এই দেহ, এই লেজ। ভাই এই একটা স্লাইডের মধ্যে যে কি পরিমাণ এমসিকিউ আছে, যে একটা স্লাইড ভালো করে বুঝবে তার জন্য দেখবা 2 থেকে 3টা এমসিকিউ এখান থেকে আনসার করতে পারবে, ঠিক আছে। এমন হতে পারে রুই মাছ থেকে তোমার যে এমসিকিউটা আসবে এই স্লাইড থেকেই চলে আসছে। ওকে দেখো মাথা, দেহ, লেজ আমরা একটু চিনি। মাথা কতটুকু, দেখো এই যে মুখের ছিদ্র, এই মুখের ছিদ্র থেকে শুরু করে যে এই জায়গাটার নাম হচ্ছে কানকো, এই জায়গাটার নাম কি, কানকো বা অপারকুলাম বলা হয় এটাকে। কানকো নামক ঢাকনাটাকে কি বলা হয়, অপারকুলাম বলা হয়। যে এই কানকো, এই যে কানকো, এই কানকো পর্যন্ত যে অঞ্চলটা এটা হচ্ছে কি মাথা। কানকো জিনিসটা কি, আমরা অনেক সময় মাছ কেনার সময় আব্বু আম্মুকে হয়তো তোমরা খেয়াল করছো দেখতে, যে বা আমরা নিজেরা হয়তো এইভাবে মাছ কিনি, যে মাছের যে কানকোর যে সাইডটা টান দিয়ে দেখি মাছটা লাল কিনা। কানকো টান দিলে কি দেখা যায়, মাছের ফুলকা দেখা যায়। আমরা দেখার চেষ্টা করি ফুলকা লাল কিনা। ফুলকা যদি টকটকে লাল থাকে তার মানে কি মাছটা টাটকা, মাছটা হয়তো কিছুক্ষণ আগে মারা হয়েছে। আর ফুলকা যদি কালচে টাইপের হয়ে যায় তার মানে কি মাছটা অনেক আগে মারা হয়েছে, মাছটা অতটা টাটকা না, মাছটা হয়তো বরফে রাখা হয়েছিল, রাইট। তো এই যে এই কানকো পর্যন্ত যে অঞ্চলটা, এই অঞ্চলটা পর্যন্ত আমরা পাবো কি মাথা। তাহলে মুখ থেকে শুরু করে কান পর্যন্ত অঞ্চলটাকে আমরা বলতেছি মাথা। কানকোর পর থেকে পায়ু পর্যন্ত যে অঞ্চলটা এটাকে আমরা কি বলতেছি, এটাকে বলতেছি আমরা হচ্ছে দেহ। দেখো এই পায়ুর পর থেকে যতটুকু অঞ্চল আছে এই পার্টটুকু আমরা বলবো হচ্ছে লেজ। অনেকে লেজ কতটুকু মনে করে জানো, অনেকে যে এই পার্টটাকে লেজ মনে করে, যে এইটুকু পার্টকে লেজ মনে করে। ভাই এইটুকু পার্ট লেজ না, এইটুকু পার্টকে বলা হয় পুচ্ছ পাখনা। পুচ্ছ পাখনা, এটা একটা পাখনা, ঠিক আছে, এটা পুচ্ছ পাখনা, ঠিক আছে। আর এইটুকু হচ্ছে কি, এইটুকু হচ্ছে লেজ, এই পুরো অংশটুকু হচ্ছে লেজ। তাহলে পায়ুর পরবর্তী অংশটুকু হচ্ছে লেজ, তার আগে থেকে মাথার কানকোর আগ পর্যন্ত অংশটা হচ্ছে দেহকাণ্ড, আর কানকো থেকে সামনের অংশটা হচ্ছে মাথা। এটা তোমাকে সবার আগে জানতে হবে যে কোনখানে কতটুকু, ঠিক আছে। আচ্ছা মাথার দিকে কি আছে দেখো তো, মাথার দিকে এরকম একটা ঠোঁট আছে, এই জায়গাটাকে বলে তুন্দ, এটাকে বলে তুন্দ। এই তুন্দটা কেমন ভোতা, এটাও কিন্তু এমসিকিউতে মাঝে মাঝে দেখবা পরীক্ষা চলে আসে, যে তুন্দটা কেমন ভোতা, যেরকম এরকম টাইপের, হ্যাঁ এরকম না, কিছু কিছু মাছ এরকম হইতে পারে, কিন্তু রুই মাছেরটা এরকম ভোতা। তাহলে এদের টুন্ডটা কেমন ভোতা। তার সামনে একটা নাকের ছিদ্র আছে, যেটা নাকের ছিদ্র আছে, নাকের ছিদ্রের সামনে চোখ থাকে। আরেকটা জিনিস তোমরা একটা খেয়াল করতে পারতেছো কিনা জানি না, এই যে একটা নীল একটা দাড়ির মতো একটা অংশ, অনেক রুই মাছ, বোয়াল মাছে তো অনেক বড় করে দেখা যায়, এরকম বড় একটা গোফের মতো হয় বোয়াল মাছে। রুই মাছে হয় ছোট ছোট, অনেক বড় মাছ এগুলো ছোট একটা গোফের মতো দেখা যায়। এটাকে বলা হয় ম্যাক্সিলারি বারবেল। এটাকে কি বলে, ম্যাক্সিলারি বারবেল। তাহলে এদের তুন্ডের সামনের দিকে কি থাকে, ম্যাক্সিলারি বারবেল থাকে। ম্যাক্সিলারি কেন, উপরের চোয়ালকে বলা হয় ম্যাক্সিলা, নিচের চোয়ালটাকে বলা হয় ম্যান্ডিবল। তোমরা হয়তো জানো, তোমরা যারা হাড্ডি অধ্যায় পড়ছে জানার কথা, যে উপরে চোয়ালটা বলা হয় ম্যাক্সিলা, নিচের চোয়ালটাকে বলা হয় ম্যান্ডিবল। ম্যাক্সিলা থেকে এরকম দুটো গোফের মতো বের হয়ে গেলে বলা হয় ম্যাক্সিলারি বারবেল। দেখো বারবেল শব্দটা, ম্যাক্সিলারি বারবেল কেন বলছে, বারবার শব্দটা থেকে, বারবার শব্দ হতো নাপিত, নাপিত কি কাটে, দাড়ি কাটে, গোফতে কাটে, ঠিক আছে। তো এই জন্য এটার নাম হচ্ছে ম্যাক্সিলারি বারবেল, কারণ এটা ম্যাক্সিলা অঞ্চল থেকে বের হয়েছে। তাহলে আমরা কি বললাম, মাথার দিকে সামনের দিকে আছে একটা নাসা ছিদ্র পরে আছে, নাসা ছিদ্র সামনের দিকে আছে একটা ম্যাক্সিলারি বারবেল, এখানে আছে একটা চোখ, আর তারপর আছে হচ্ছে কি এই কানকো। এখন দেখো কানকো তো ফাঁকা থাকে, কানকো তো কি থাকে, ফাঁকা থাকে। তাহলে কানকো টান দিলে এরকম আমরা লাল মাছের ফুলকা দেখতে পারি। তাহলে কানকো থেকে তো পানি বেরো যেতে পারে, তাই না, পানি ঢুকতেও পারে। এই জন্য কানকোটাকে পুরোপুরি সিল করে রাখার জন্য একটা পর্দা আছে, এই পর্দার নাম হচ্ছে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। ভালো করে খেয়াল করবো, এই যে কানকো থেকে একটা পাতলা পর্দা, রুই মাছ যারা দেখছো তারা ভালো করে বলতে পারবা, কানকোটা টান দিলে কানকোর সাইডে, কানকোর বর্ডার বরাবর একটা পাতলা পর্দা থাকে। এই পর্দার নাম হচ্ছে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা বা ব্রঙ্কিওস্টেগাল পর্দা। ব্রাঙ্কিও শব্দ আসে ব্রঙ্কাস থেকে, ব্রঙ্কাস মানে হচ্ছে শ্বসনতন্ত্র বা ফুসফুস, আর স্টেগাল হচ্ছে স্থির করা। ব্রাঙ্কিওস্টেগাল পর্দার কাজ কি, কানকোটাকে স্থির করে পুরোপুরি আটকে রাখা, এয়ার টাইট করা বা পানি একদম টাইট করে রাখা। যেমন ধরো প্রেশার কুকারের লাগানোর সময় প্রেশার কুকারের চারিদিকে রাবারের একটা সিল লাগানো থাকে না, কেন লাগানো থাকে, যাতে করে বাতাস বের হয়ে না যায়, তেমনি এখান থেকে যাতে পানি বের হয়ে না যায়, জন্য কানকোটাকে পুরোপুরি ঢাকার জন্য একটা পর্দা থাকে, যার নাম হচ্ছে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। এটি কিন্তু পরীক্ষায় আসে। ওকে ডান, মাথার মোটামুটি সব অংশ শেষ। একটা কথা মনে রাখবা, মাথায় কোনো আইস নাই, মাথায় কোনো কি নাই, আইস নাই। এই কথাটা একদম ভালো করে মুখস্থ করে ফেলো, মাথায় কোনো আইস নাই। এবার আমরা কোথায় চলে যাচ্ছি, এবার আমরা দেহকাণ্ড চলে যাচ্ছি। দেহকাণ্ড কতটুকু, কানকোর পর থেকে পায়ুর আগ পর্যন্ত অংশটা হচ্ছে দেহকাণ্ড। দেহকাণ্ডের মধ্যে আমরা আইস পাবো, দেহকাণ্ডের মধ্যে আমরা কি পাবো, আইস পাবো। আর এই আইসটার নাম কি, সাইক্লয়েড আইস। আইসটার নাম কি, সাইক্লয়েড আইস। এবং আইসটার ক্ষেত্রে খেয়াল করবো, আমি এখানে কয়েকটা আইস আঁকায় রাখছি, এত আইস তো আসলে আঁকানো সম্ভব না। নিচের দিকে আইসগুলো একটু লালচে টাইপের, উপর দিকের আইসগুলো একটু কালচে টাইপের, মনে রাখবা। উপর দিকের আইসগুলো একটু কেমন, কালচে টাইপের, কালচে, আর নিচের দিকে আইসগুলো একটু লাল টাইপের, ঠিক আছে। উপর দিকে একটা কালচে, নিচের দিকে লাল। রিয়েল রুই মাছ দেখলে তুমি একদম সহজেই বুঝতে পারবা, ঠিক আছে। তো দেখো
রিয়েল রুই মাছ এই যে এখানে দেখানো সম্ভব, উপর দিকের পাটটা কালচে আর নিচের দিকের পাটটা একটু লাল টাইপের হয়, নিচের দিকের পাটটা লাল, এই পাটটা লাল হয় বলে এটাকে রোহিত বলা হয়েছে। রোহিত মানে কি লাল, রোহিত মানে কি লাল, রোহিত। ঠিক আছে, ওকে। তো এখানে কি আছে, আইস আছে, মাথায় কিন্তু কোনো আইস নাই। আইসটা কি আইস, সাইক্লয়েড আইস। আইসটা কেমন, সাইক্লয়েড আইস। আইস নিয়ে বিস্তারিত আলোচনা সামনে থাকবে, টেনশন নাই, আইস থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। সাইক্লয়েড আইস, কি আইস, সাইক্লয়েড আইস। ওকে, এই সাইক্লয়েড আইস কেন, এর ভিতরে সাইকেল আছে, সাইকেল মানে কি চক্রের মতো আছে। ঠিক আছে, এটাকে কি আইস বলে, সাইক্লয়েড আইস বলে। আইস নিয়ে আমরা বিস্তারিত পড়বো। ঠিক আছে, এখানে কি আছে, পাখনা আছে। দেখো বুকের দিকের যে পাখনা এটাকে বলা হয় বক্ষ পাখনা। কোমরের অঞ্চলে বা পেটের মাঝ বরাবর যে পাখনাটা এটাকে আমরা বলবো, পেটের শেষ বরাবর যে পাখনাটাকে আমরা বলবো শনি পাখনা, যেমন আমাদের কোমরের অঞ্চলটাকে আমরা শনি অঞ্চল বলি। তারপরে পিঠের দিকে পৃষ্ঠ পাখনা, পায়ুর পরপরে আছে পায়ু পাখনার একদম পেছনে আছে হচ্ছে পুচ্ছ পাখনা। তাহলে খেয়াল করো, আমরা দেহকাণ্ড অঞ্চলে তিনটা পাখনা পাচ্ছি, বক্ষ পাখনা, শনি পাখনা এবং পৃষ্ঠ পাখনা, তিনটা পাখনা পাচ্ছি। পেছনে আরো দুটো পাখনা আছে, একটা হচ্ছে পায়ু পাখনা, একটা হচ্ছে কি পুচ্ছ পাখনা। ঠিক আছে, এখন আমাদের জানতে হবে কোনটা জোর পাখনা কোনটা বেজোর পাখনা। আমরা দেহকাণ্ডের মধ্যে থাকা অবস্থায় আমরা একটু জোর পাখনা বেজোর পাখনাটা শিখে আসি। 5 প্রকারের পাখনা পাওয়া যায়, পাখনা থেকে কিন্তু এমসিকিউতে পরীক্ষা আসে। কি কি পাখনা, পৃষ্ঠ পাখনা, পায়ু পাখনা, পৃষ্ঠ পাখনা, পায়ু পাখনা, পুচ্ছ পাখনা। পৃষ্ঠ পাখনা, পায়ু পাখনা, পুচ্ছ পাখনা, এই যে প প প, পৃষ্ঠ পায়ু পুচ্ছ, পৃষ্ঠ পায়ু পুচ্ছ, এটুকু হচ্ছে বিজোর পাখনা। বিজোর পাখনা মানে এগুলো একটা করেই থাকে, এই জন্য এর মনে রাখা টেকনিক হচ্ছে বিপ। বিপ বিজোর প, বিজোর পুচ্ছ পায়ু, পুচ্ছ পায়ু পৃষ্ঠ, পৃষ্ঠ পায়ু পুচ্ছ, পৃষ্ঠ পায়ু পুচ্ছ, পৃষ্ঠ পায়ু পুচ্ছ, এগুলো কি বিপ। বিপ মানে কি বিজোর পাখনা, বিজোর হচ্ছে প দিয়ে, বিজোর পাখনাগুলো কি দিয়ে, প দিয়ে, পুচ্ছ পায়ু পৃষ্ঠ, পুচ্ছ পায়ু পৃষ্ঠ। তাহলে আর যে দুটো পাখনা আছে, এটা হচ্ছে বক্ষ পাখনা, এটা হচ্ছে শ্রোণী পাখনা। বক্ষ পাখনা, শ্রোণী পাখনা, এইগুলো হচ্ছে জোর পাখনা। জোর পাখনা মানে কি বুকের এইদিকেও একটা আছে এইদিকেও একটা আছে, অর্থাৎ বক্ষ পাখনা এইদিকেও একটা আছে ওইদিকেও আছে, শ্রোণী পাখনা এইদিকেও একটা আছে ওইদিকেও একটা আছে। তাহলে এগুলো হচ্ছে জোড়া পাখনা আর এগুলো হচ্ছে বেজোর পাখনা। তাহলে মনে রাখবো বেজোর পাখনাগুলো আগে মনে রাখি। বেজোর পাখনা মনে রাখা টেকনিক কি, বিপ, বিজোর প প প, পৃষ্ঠ পায়ু পুচ্ছ, এগুলো হচ্ছে বিজোর পাখনা। শনি আর বক্ষ, শনি পাখনা আর বক্ষ পাখনা, এগুলো হচ্ছে জোড়া পাখনা। পাখনা নিয়ে বিস্তারিত আমরা সামনে আবার আসবো, টেনশন নেই। তো এই হচ্ছে, আর দেহকাণ্ড নিয়ে তেমন কিছু নাই। দেহকাণ্ডের মাঝ বরাবর একটা রেখা আছে, এই রেখাটাকে আমরা কি বলতেছি, এই রেখাটাকে বলতেছি হচ্ছে পার্শ্ব রেখা, সংবেদী পার্শ্ব রেখা। এটা অ্যাকচুয়ালি কি, দেখো এদের দেহের মাঝ বরাবর বডির গায়ে ছোট 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 গর্ত আছে, ছিদ্র আছে। এই ছোট 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 ছিদ্রের উপর দিয়ে আবার কি থাকে, আইসটা থাকে। তো এই ছোট 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 সবগুলো ছিদ্র একসাথে মিলে একটা লম্বা লাইন তৈরি করে। এই লাইনটা, এই ছোট 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 ছিদ্র মিলে ধরো একটা ডট 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 অনেকগুলো ডট 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 মিলে একটা ছোট লম্বা লাইন তৈরি করে। এই যে লম্বা লাইন যে তৈরি করছে, ডট 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 মিলে লম্বা লাইন তৈরি করছে, এই যে লাইনটা কি করতে পারতেছে, এই লাইনটা যেই পানিতে সে সাঁতার কাটতেছে, সেই পানির কম্পাঙ্ক, সেই পানির তাপমাত্রা, সেই পানির অবস্থা, পানিটা ময়লা নাকি, সবকিছু এই রেখা দিয়ে সে অনুভূত করতে পারে। এটা একটা সংবেদী রেখা, সেন্সরি রেখা, অর্থাৎ এই রেখার সংবেদনশীলতা আছে, অর্থাৎ অনুভূতি নেওয়ার ক্ষমতা আছে। ঠিক আছে, ওকে ডান। এবার আমরা দেখি পায়ুর দিকে পরপর তিনটা ছিদ্র আছে, এটা মনে রাখা টেকনিক হচ্ছে পাজর, পায়ু জনন রেচন, পাজর পায়ু জনন রেচন, পায়ু জনন রেচন, একসাথে তিনটা ছিদ্র থাকে পরপর, একই জায়গায় তিনটা ছিদ্র থাকে বাট পরপর থাকে, পায়ু জনন রেচন। অর্থাৎ এই ছিদ্র দিয়ে সে পায়ু মলত্যাগ করতে পারে, জনন অর্থাৎ শুক্রাণু নির্মাণু যে কাজটা সেটা করতে পারে, আর রেচন অর্থাৎ সে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ ত্যাগ করতে পারে। পায়ু জনন রেচন একই সাথে থাকে বাট পরপর থাকে, একই সাথে থাকে বাট পরপর থাকে। ঠিক আছে, এই হচ্ছে তিনটা ছিদ্র। তাহলে এইটুকুই হচ্ছে আমাদের কই থেকে, দেহকাণ্ড থেকে এবং পায়ু থেকে। আর পায়ুতে আসলে দেখো, পায়ুতে আমরা কি পড়ছি, পায়ুতে আমরা যে পুচ্ছ পাখনাটা পাচ্ছি, পুচ্ছ পাখনাটা একটু গুরুত্বপূর্ণ, খেয়াল করো। পুচ্ছ পাখনার ক্ষেত্রে দেখো পুচ্ছ পাখনাটা কেমন, পুচ্ছ পাখনার যে দুটো লোব আছে বা দুটো খণ্ড আছে, দুটো খণ্ড সমান, এই জন্য এটাকে বলে হোমো সার্কাল। এই জন্য এটাকে কি বলা হয়, হোমো সার্কাল। কি বলা হয়, হোমো সার্কাল। হোমো মানে এক, আর সার্কি মানে কি, সার্কি মানে হচ্ছে পায়ু। সার্কি মানে পায়ু বা লেজ বলতে পারো, সার্কি। যেমন যেমন ঘাসফড়িং এর ক্ষেত্রে অ্যানাল সার্কি আছে, ঠিক আছে, পায়ুর দিকে সার্কি থাকে। তো হোমো সার্কাল কেন, সার্কি দিয়ে এখানে লেজটাই বুঝাইছে বা পায়ু বুঝাইছে, আর হোমো মানে কি একই রকমই, অর্থাৎ এখানে পাখনা দুটো একই সাইজের পিছনের দিকে, এই জন্য এটাকে হোমো সার্কাল লেজ বলা হয়, হোমো সার্কাল পুচ্ছ পাখনা বলা হয়। এটা এরকম হইতে পারতো, যেমন হাঙরের ক্ষেত্রে কেমন হয়, হাঙর মাছের ক্ষেত্রে কেমন হয়, হাঙর মাছের ক্ষেত্রে এরকম টাইপের হয়, এটাকে বলা হয় হেটেরো সার্কাল, অর্থাৎ একটা পাখনার একটা পার্ট বড় একটা পার্ট ছোট। আর আমরা যেটা পড়তেছি রুই মাছের ক্ষেত্রে যে এরকম টাইপের হয়েছে, এরকম টাইপের হয়েছে, এটাকে বলা হয় হোমো সার্কাল, এটাকে বলে হোমো সার্কাল, এটাকে বলে হেটেরো সার্কাল, এটাকে বলে হেটেরো সার্কাল। আর কিছু মাছ আছে না, যেমন মাছ, সার্কোপটেরিজিকোপ্টেরা মাছ, ওদের পাখনাটা এরকম টাইপের একই সাথে মিলিত হয়ে যায়, এটাকে বলে ডাইফি সার্কাল লেজ। এটাকে কি বলা হয়, ডাইফি সার্কাল পুচ্ছ পাখনা, লেজ না, এটা হচ্ছে ডাইফি সার্কাল পুচ্ছ পাখনা, এটা হোমো সার্কাল পুচ্ছ পাখনা, এটা হচ্ছে হেটেরো সার্কাল পুচ্ছ পাখনা। তাহলে আমাদের এখানে পাচ্ছি আমরা হোমো সার্কাল পুচ্ছ পাখনা। আর এই পুচ্ছ পাখনাটাই হচ্ছে এদের প্রধান চলন অঙ্গ, পুচ্ছ পাখনাটাই হচ্ছে কি এদের প্রধান চলন অঙ্গ, এদের প্রধান চলন অঙ্গ। ওকে ডান, তাহলে এই হচ্ছে কথাবার্তা, এটুকু আমরা কি করব জেনে রাখবো। তাহলে এই স্লাইডে যে কটা কথা লেখা আছে, কটা কথা আমাদের ভালো করে শিখতে হবে। আচ্ছা, পাখনা রশ্মির সংখ্যা দেখো 7, তারপরে এখানে ধরো 15 থেকে 16, 9, 16 থেকে 17, এগুলো কি মিট্টু পরে বলতেছি। আচ্ছা, এই রুই মাছের স্ট্রাকচারটা কেমন, যে এরকম টাইপের, ঠিক আছে, যে এরকম টাইপের স্ট্রাকচার, এরকম টাইপের স্ট্রাকচার, এরকম টাইপ বলতে বুঝাইতেছি। দেখো রুই মাছের স্ট্রাকচারটা কেমন, যে এরকম টাইপের না, একটু একটু কেমন জানি না, এই যে এরকম টাইপের,
এই যে এরকম টাইপের স্ট্রাকচার। এই স্ট্রাকচারটাকে বলে স্ট্রিমলাইন স্ট্রাকচার। কি বলা হয়? স্ট্রিমলাইন স্ট্রাকচার। এই স্ট্রিম মানে কি স্রোত, আর লাইন মানে কি স্রোতের সাথে অ্যালাইন করা। অর্থাৎ এই স্ট্রাকচারটাতে পানির স্রোতের মধ্যে সাঁতার কাটতে সব থেকে বেশি হেল্প করে। এই জন্য এই স্ট্রাকচারটাকে স্ট্রিমলাইন স্ট্রাকচার বলা হয়। তাহলে যদি পরীক্ষা প্রশ্ন আসে রুই মাছের স্ট্রাকচারটা কি ধরনের, স্ট্রিমলাইন স্রোতের সাথে যাতে সব থেকে ভালোভাবে সে সাঁতার কাটতে পারে, এই জন্য তার স্ট্রাকচারটা এরকম। যেমন এখনকার সময় গাড়ি বানানোর সময় বলে না এটা অ্যারোডাইনামিক স্ট্রাকচার, প্লেনটা হচ্ছে অ্যারোডাইনামিক স্ট্রাকচার। অ্যারোডাইনামিক মানে কি বাতাসের সাথে সে সব থেকে ভালো করে বাতাসের বাধা উপেক্ষা করে গাড়িটা চলতে পারবে, বা বাতাসের বাধা উপেক্ষা করে এই প্লেনটা চলতে পারবে। এটাকে বলে অ্যারোডাইনামিক, এটাকে বলে স্ট্রিমলাইন। অর্থাৎ এটাও এমনভাবে তার স্ট্রাকচারটা সে স্রোতের ধাক্কা উপেক্ষা করে আরামসে কি করতে পারবে, চলতে পারবে, স্রোতের বিপরীতেও চলতে পারবে, স্রোতের দিকেও চলতে পারবে। নর্মালি সে স্রোতের বিপরীতে চলতে বেশি পছন্দ করে, এই স্রোতের বিপরীতে চলার জন্য স্ট্রিমলাইন স্ট্রাকচারটা হেল্প করে। তাহলে এই হচ্ছে রুই মাছের বেসিক কথাবার্তা, এটুকু আমরা ভালো করে শিখে নিব। ঠিক আছে, তাহলে আমি একটু দেখি আবার সামনে থেকে তুন্ডোদা, ভোতা, ম্যাক্সিলারি বারবেল থাকে, চোখ থাকে, কানকো থাকে, কানকোটা ঢাকা থাকে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা দিয়ে, মাথায় কোনো আইস নাই। দেহকাণ্ডের মধ্যে আইস আছে, দেহকাণ্ডটা পায়ু পর্যন্ত বিস্তৃত। দেহকাণ্ডের আইসটা উপর দিকে কালচন, মাঝখানে নিচের দিকে হচ্ছে লালচে আর সাদা টাইপের। দেহকাণ্ডের মধ্যে পাখনা আছে, বক্ষ পাখনা, পৃষ্ঠ পাখনা এবং শ্রোণী পাখনা। পাশাপাশি আরো দুইটা পাখনা আছে, পুচ্ছ পাখনা আর পায়ু পাখনা। এটা হচ্ছে পায়ু অঞ্চলে। পায়ুতে 3টা ছিদ্র পরপর আছে, পাজর, পায়ু, জনন আর রেজন। ওকে, এবং এদের পুচ্ছ পাখনাটা কেমন? পুচ্ছ পাখনাটা হচ্ছে হোমোসার্কাল টাইপের, এবং এটি পুচ্ছ পাখনাটার প্রধান চলন অঙ্গ। এদের আইসটা হচ্ছে সাইক্লয়েড আই। এই আইসটা পিচ্ছিল হয় কারণ আইসটা মিউকাস ক্ষরণ করতে পারে। আরেকটা কথা মনে রাখবা, আইসটা হচ্ছে চুন এবং কোলাজেন তন্তু দিয়ে তৈরি। আইসটা কি দিয়ে তৈরি? চুন এবং কোলাজেন নামক প্রোটিন নামক তন্তু। কোলাজেন হচ্ছে একটা প্রোটিন, এই তন্তু দিয়ে তৈরি। চুন এবং কোলাজেন তন্তু দিয়ে কিন্তু এদের আইসটা তৈরি। আর আইসটা কি করা জানো? আইসটা এদের দেহের ভিতরে ঢুকানো থাকে। এদের স্কিনটা আছে না, স্কিন, এদের স্কিনকে বলা হয় কি ডার্মা। ডার্মা মানে কি স্কিন, আমরা বলি না ডার্মা মানে স্কিন, যেমন ডার্মাটোলজিস্ট স্কিনের ডাক্তার। তো এদের ডার্মাল স্তর আছে, ডার্মাল স্তর মানে কি স্কিনের যে স্তরটা, স্কিনের সব থেকে বাইরের স্তর, এটাকে ডার্মাল স্তর বলা হয়। এটা ডার্মাল স্তরটা না খোপ থাকে, যেমন ধরো এরকম টাইপের। এই যে আমার শার্টের যে পকেটটা আছে না, এই পকেট টাইপের, এই পকেটের ভিতরে এটা ধরো আইস, এই আইসটা ধরো আমি এরকম ঢুকাই রাখলাম, এরকম টাইপের থাকে এদের আইসটা। ঠিক আছে, এই পকেটের মধ্যে আইসটা কি হয়ে যায়, এভাবে ঢুকে যায়। এই পকেটের ভিতরে আইসটা এরকম ঢুকে যায়, এটাকে বলা ডার্মাল স্তরে ঢুকে যাওয়া। তাহলে এদের আইসগুলো ডার্মাল স্তর থেকে তৈরি হয়। এটা ডার্মাল স্তর এরকম ছোট ছোট পকেটের মতো আছে, কি আছে পকেটের মতো আছে। এই পকেট থেকে আইসটা কি হয়, আইসটা ঢুকে থাকে পকেটের মধ্যে, আইসটা কি হয়ে থাকে, পকেটের মধ্যে আইসটা ঢুকে থাকে। ঠিক আছে, যাই হোক, তো এই হচ্ছে কথাবার্তা। তাহলে চলো এখন আমরা দেখি প্রশ্ন। রুই মাছের কানকোর নিচের কিনারে অবস্থিত পাতলা পর্দাকে কি বলা হয়? কানকোর নিচের কিনারে পাতলা পর্দাকে বলা হয় ব্রঙ্কিওস্টেগাল পর্দা বা ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। আর ম্যাক্সিলারি বারবেল হচ্ছে যে সামনের দিকে গোফের মতো যে অঞ্চলটা, এটা। ঠিক আছে, আচ্ছা এবার দেখো রুই মাছের পার্শ্বরেখাটা আমরা পড়ে পারি। দেহের দুপাশে একসারি ক্ষুদ্র গর্ত থাকে যা আইসের নিচে অবস্থিত, লম্বা নালীর সাথে যুক্ত। এই গর্ত নালীর সমন্বয়ে পার্শ্বরেখা গঠিত হয়। পার্শ্বরেখা অঙ্গের সংবিধি কোষ থাকে। কি থাকে এখানে? সংবিধি কোষ থাকে, যা পানির তরঙ্গ, কম্পাঙ্ক, রাসায়নিক উদ্দীপনা গ্রহণ করতে পারে। যে কথা তোমাদের একটু আগে বলছিলাম, এই যে মাঝখানে যে লেখাটা, এই রেখাটা হচ্ছে পার্শ্বরেখা। এই পার্শ্বরেখাটা কোথা থেকে? স্কিনের উপর থাকে, এবং তার উপরে আইস থাকে। মাছটা অনেক বেশি বড় হলে মাছের গায়েও পার্শ্বরেখাটা খুব সুন্দর করে দেখা যায়, আইসের উপর থেকে পার্শ্বরেখাটা দেখা যায়। এটাতে সংবেদী রেখা, এটা পানির অবস্থা, পানির গুণগত মান, পানির কম্পাঙ্ক, পানির তরঙ্গ, পানির অক্সিজেনের পরিমাণ, পানির তাপমাত্রা সবকিছু এই পার্শ্বরেখা দিয়ে সে বুঝতে পারে। ঠিক আছে, এই পার্শ্বরেখাটা কিন্তু গুরুত্বপূর্ণ, পার্শ্বরেখা কিন্তু সৃজনশীল আসতে পারে। চলো এবার পাখনা নিয়ে আমরা বিস্তারিত জানি। পাখনাটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, পাখনা থেকে কিন্তু এমসিকিউ আসে এবং অ্যাডমিশন টেস্টও আছে। দেখো এখানে আমি মাছটা কি সুন্দর করে আঁকাইছি। উপর থেকে পৃষ্ঠ পাখনা, এটা হচ্ছে বক্ষ পাখনা, এটা শ্রোণী পাখনা, এটা পায়ু পাখনা, এটা পুচ্ছ পাখনা। তো মনে রাখা টেকনিক বুঝলাম কি, বিপ বিপ বিপ, বি থেকে হচ্ছে বিজোর, বি থেকে হচ্ছে কি বিজোর, আর প থেকে হচ্ছে পুচ্ছ, প থেকে হচ্ছে পায়ু, প থেকে হচ্ছে পৃষ্ঠ। এগুলো হচ্ছে কি পাখনা? এগুলো হচ্ছে বিজোর পাখনা, আর বাকিগুলো হচ্ছে জোড়া পাখনা। দেখেই তোমরা বুঝতে পারতেছো, যেমন এটা হচ্ছে বিজোর পাখনা, এটা হচ্ছে বিজোর পাখনা, এটা হচ্ছে বিজোর পাখনা, আর এই দুটো হচ্ছে জোড়া পাখনা। এইদিকে একটা, ওইদিকে একটা, এইটাও শ্রোণী পাখনা দুইটা। এখন এখানে আমরা প্রথমে জানতে হবে পাখনার রশ্মি কয়টা। আমরা শুরু করবো পৃষ্ঠ থেকে, মনে রাখবো পৃষ্ঠ 15, এভাবে মনে রাখবো পৃষ্ঠ 15, মানে মিলাই পড়বো। ঠিক আছে, পৃষ্ঠ প প ফর 15, পৃষ্ঠ 15 এখান থেকে আমাদের শুরু করতে হবে। তাহলে পৃষ্ঠ পাখনায় রশ্মির সংখ্যা 15 থেকে 16টা। পৃষ্ঠ পাখনায় রশ্মির সংখ্যা 15 থেকে 16টা। রশ্মি মানে কি? এই যে রশ্মি মানে হচ্ছে এই যে দাগগুলো, রশ্মি মানে কি? এই যে দাগগুলো, এই যে 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। পৃষ্ঠ পাখনায় রশ্মির সংখ্যা কতটা? 15 থেকে 16টা। তাহলে পৃষ্ঠ 15 মনে রাখবো, 15 থেকে 16। ঠিক আছে, আগে আমরা সংখ্যাগুলো পড়ি, তারপর দেখো এই দিক থেকে পরে আমরা কই চলে আসবো, এদিক থেকে আমরা এদিকে চলে আসবো। ঠিক আছে, এরপর আসবে কি? বক্ষ পাখনা। তাহলে এখানে ছিল 15 থেকে 16, তাহলে এখানে 16 থেকে 17। ঠিক আছে, আগেটা ছিল 15, তাহলে এটা 15 থেকে 16, এটা 16 থেকে 17। তারপরে আমরা চলে যাবো 17কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 18। 17কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 18। তাহলে 18কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 18কে 2 দিয়ে ভাগ করলে হয় 9। তাহলে এখানে আছে 9। এটা মনে রাখার টেকনিক। ঠিক আছে, 18কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 9। আচ্ছা 18 পরে কত আছে? 18 পরে আছে 19, তাহলে 19 থেকে 20। 18 পরে কত আছে? 19, তাহলে 19, শুধু 19টা হচ্ছে পুচ্ছ পাখনা। 19টা হচ্ছে কত? পুচ্ছ পাখনার রশ্মি, পুচ্ছ পাখনার রশ্মি। আর মাঝখানে পায়ু পাখনার রশ্মি 7টা, এটা মনে রাখা কোনো টেকনিক নেই। তাহলে আমি আবার বলি, এভাবে মনে রাখবা, পৃষ্ঠ 15 থেকে 16, পৃষ্ঠ 15 থেকে 16, বক্ষ 16 থেকে 17, বক্ষ 16
থেকে 17, 17 পরে আছে 18, তাহলে শনি পাখনা যে 18/2, তার মানে কত 9, 18/2 তার মানে কত 9, 18 পরে কত আছে 19, পুচ্ছ পাখনা কত 19, পুচ্ছ পাখনা কত 19, আর মাঝখানে যেটা মিলাইতে পারতেছি না সেটা হচ্ছে পায়ু পাখনা, পায়ু পাখনা কত 7, 7বার পায়খানা করে, আমি একদম বলে রাখতাম 7বার পায়খানা করে, ঠিক আছে, পায়ু পাখনা কত 7। তাহলে এই হচ্ছে পাখনা রশ্মিগুলো মনে রাখার টেকনিক, এবং এগুলো কিন্তু পরীক্ষায় আসে, কার পাখনা রশ্মি কয়টা এটা কিন্তু পরীক্ষায় আসে। এরপর তুমি যদি কাজগুলো পড়ে ফেলতে পারো তাহলে তো খুব ভালো, বাট এগুলার যে এমসিকিউতে খুব বেশি আসে তা না, বাট পাখনা রশ্মির সংখ্যা এমসিকিউতে আসে। তাহলে আমি এখানে একটু স্টার মার্ক দিয়ে দিলাম, পাখনা রশ্মির সংখ্যা অবশ্যই তোমরা ভালো করে পড়বা, ঠিক আছে, পাখনা রশ্মির সংখ্যা অবশ্যই তোমরা কি করবা, ভালো করে পড়ে নিবা, পাখনা কার কয়টা রশ্মি আছে। ওকে, এটা কিন্তু 19 থেকে 20 না, কিন্তু শুধু 19, হ্যাঁ দেখো 20 কিন্তু আমি কেটে দিচ্ছি, এটা মনে রাখার জন্য বলছিলাম, 20 কিন্তু কেটে দেওয়া হয়েছে। ওকে, তো এবার আমরা কাজগুলো পড়বো। দেখো পৃষ্ঠ পাখনার কাজটি উল্টে যাওয়ার হাত থেকে রক্ষা এবং হঠাৎ ঘুরে যাওয়া, মাছটা যাতে পানিতে চলার সময় হঠাৎ করে ঘুরতে পারে এবং মাছটা যাতে উল্টায় না যায় সাঁতার কাটার সময়, এই জন্য হেল্প করা হচ্ছে পৃষ্ঠ পাখনা, ঠিক আছে। প্রধান চলনাঙ্গ হচ্ছে পুচ্ছ পাখনা, এইটাই তুমি যদি মনে রাখতে পারো তোমার আর কিছু লাগবে না। প্রধান চলনাঙ্গকে পুচ্ছ পাখনা। বক্ষ পাখনা কি করে, গভীর থেকে উপরে ওঠা, মাছ নিচ থেকে উপরে উঠবে, তাহলে এই যে বক্ষ পাখনা দিয়ে উপরে উঠবে, এই যে বক্ষ পাখনা দুই পাশে পাখনা দিয়ে এরকম করে করে উপরে উঠবে সে, ঠিক আছে, বক্ষ পাখনা গভীর থেকে উপরে উঠবে। শনি পাখনা কি করবে, হঠাৎ থামতে এবং উপর নিচে সাঁতার কাটতে হেল্প করে, দ্রুত ঘুরে যেতে সাহায্য করে। তাহলে এই যে দ্রুত ঘুরে যেতে হেল্প করতেছে কে, শনি পাখনা। দেখো শনির উপরে আছে পৃষ্ঠ, তাহলে পৃষ্ঠ আর শনি দুটোই একই কাজ করতেছে, হঠাৎ করে ঘুরে যেতে হেল্প করতেছে। সেম দেখো পৃষ্ঠ পাখনা কিন্তু হঠাৎ করে ঘুরে যেতে হেল্প করছে, তাহলে উপর নিচে যে পাখনা অর্থাৎ পৃষ্ঠ পাখনা শনি পাখনা হঠাৎ করে ঘুরে যেতে হেল্প করতেছে, ঠিক আছে। ওকে, পায়ু পাখনা কি করতেছে, সাঁতার সময় সুস্থিত রাখতেছে। পায়ু পাখনার কাজ কি, সাঁতারের সময় সুস্থিত রাখা মানে কি ব্যালেন্স রাখা, সাঁতারের সময় যাতে সে এলোমেলো না হয়, এটা ব্যালেন্স করতেছে কে, পায়ু পাখনা। আর প্রধান চলন অঙ্গ কোনটা, পুচ্ছ পাখনা, অর্থাৎ মেইন। এটা যদি নৌকা হয়, নৌকার কি থাকে, একটা হাল থাকে না, রাডার থাকে, বইটা থাকে, তাহলে মাছের বইটা হচ্ছে পুচ্ছ পাখনা। তাহলে আমি আবার একটু বলি, পৃষ্ঠ পাখনা কি করতেছে, উল্টে যাওয়ার হাত থেকে রক্ষা আর হঠাৎ ঘুরে যাওয়া, সেম হঠাৎ ঘুরে যাওয়া থেকে কে হেল্প করতেছে, শনি পাখনা। বক্ষ পাখনা কি করতেছে, নিচ থেকে উপরে উঠতে হেল্প করতেছে। পায়ু পাখনা কি করতেছে, সাঁতারের সময় ব্যালেন্স রাখতেছে। আর পুচ্ছ পাখনা কি, প্রধান চলনাঙ্গ। এখান থেকে অ্যাটলিস্ট এটা তুমি মুখস্থ করবা, এটা মুখস্থ রাখলেই চলবে যে প্রধান চলনাঙ্গ কে, ঠিক আছে, প্রধান চলনাঙ্গ কে, তাইলেই চলবে, ঠিক আছে। ওকে ডান। পুচ্ছ পাখনা কেমন, হোমো সার্কেল, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি। এদের পুচ্ছ পাখনাটা কেমন, হোমো সার্কেল, এই যে এরকম দুটোই সমান, এটাকে